দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। নিরাপত্তা ঝুঁকিতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টা। প্রচারণার প্রথম দিনে সারা দেশে উৎসবের আমেজ, বিজয়ী হতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা 891 জন, টিআইবির প্রতিবেদন। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে অন্য কোনো ভেন্যুতে যদি এই খেলাগুলো অনুষ্ঠিত হয় তাহলে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপে অংশ নেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বুধবার আইসিসি বোর্ড সভায় ভোট শেষে বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এমন বার্তা দেওয়া হয়। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে। এরপরই বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া উপদেষ্টা সহ বিসিবি সভাপতি ও পরিচালকরা। বৈঠক শেষে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা সহ বিসিবি সভাপতি। বিগত সরকার উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচার করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি নির্বাচিত হলে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে, এমনটাই বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। 2005 সালের পর এই প্রথম সিলেটে জনসমাবেশে অংশ নিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসেন তিনি। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসারণা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, এই দলটাকে আপনারা চেনেন? কোন দল এটা? এই দলটা কি ভোট পাবে? বাংলাদেশে জায়গা আছে বন্ধুগণ? এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। তারেক রহমান বলেন, নির্বাচনের নামে প্রহসন করে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বিগত সরকার। এই পরিস্থিতির পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ বিএনপি। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। সমাবেশে ধর্মীয় প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দীর্ঘ 2 দশক পর সিলেটের মাটিতে জনসমাবেশে অংশ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন তিনি। নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে ভোট চেয়ে আগামী নির্বাচনের জয় সুনিশ্চিত করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ,
সিলেট। হবিগঞ্জে আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন তিনি। তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা ও গণজোয়ারের সৃষ্টি হয়। সভায় লাখো মানুষের ঢল নামে তারেক রহমানকে দেখতে জেলার শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত হন। এদিকে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে যৌথ বাহিনীও। এবারে ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। দর্শক, নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে হবিগঞ্জে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সমাবেশে আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী জহুরুল মোহসান। মোহসান, একটু জানাবেন যে তারেক রহমানের পরবর্তী কর্মসূচি আসলে কি, আর একটু বিস্তারিতভাবে জানাবেন। ভোট চেয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিলেন, সেখানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখলেন? দীর্ঘদিন পর তিনি আসলে বলা যায় 2 যুগ পর হবিগঞ্জে গিয়েছেন তিনি। রূপায় 2 দশক পর আসলে তিনি সিলেটে এসেছেন এবং সিলেট থেকে তিনি মৌলভীবাজার হয়ে এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের যে মাঠ রয়েছে এখানে কিন্তু তিনি কিছুক্ষণ আগেই সমাবেশ শেষ করলেন এবং আমার ঠিক পিছনেই কিন্তু এখন তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু এখন পরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এরপরে তিনি সেখানে সমাবেশ করবেন। আমরা দেখেছি যে এই প্রত্যেকটি সমাবেশে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীর সাথে শুরু করে সাধারণ মানুষ, বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই তারেক রহমানের 6টি জেলা কিন্তু আজকে তিনি প্রচারণা করছেন এবং শুরুতেই আসলে তিনি সিলেটে ছিলেন। সিলেটের যেই আলিয়া মাদ্রাসার মাঠ সেখানে সকালে তিনি সমাবেশ করেছেন। সেখান থেকে তিনি সমাবেশ শেষ করে মৌলভীবাজারে যান এবং মৌলভীবাজারে সমাবেশ শেষ করে কিন্তু তিনি এই হবিগঞ্জের এখানে আসেন। আসলে আমরা সকাল থেকে তারেক রহমানের প্রত্যেকটি সমাবেশে আসলে দেখছিলাম তিনি বলছিলেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে দেশের মানুষের জন্য এবং দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করে জনগণের পাশে দাঁড়াতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, সেজন্য তারেক রহমান এখানকার সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন এবং তিনি বলছেন যে বিগত দিনগুলোতে উন্নয়নের নামে যেভাবে করে অর্থ পাচার করা হয়েছে বিদেশে সেটি রুখতে এবং সাধারণ মানুষের যে অর্থনৈতিক দুর্দশা সেটাকে উন্নত করার জন্য এবং সাধারণ মানুষের স্বাস্থ্য খাত এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার তিনি করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই অঞ্চলগুলোতে যারা কৃষি কাজ করেন, যারা নারী রয়েছেন তাদের পাশে তিনি থাকতে চান। এছাড়া সিলেট জেলায় যারা চা বাগানে কাজ করেন সেই শ্রমিকদের পাশেও কিন্তু তিনি থাকার আহ্বান জানিয়েছেন এবং তার নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন এবং তিনি নিজেও বলেছেন যে এই মানুষগুলোর পাশে তিনি থাকবেন এবং তিনি বলেছেন সিলেট অঞ্চলে যত রাস্তাঘাট রয়েছে বা এখানে যত উন্নয়ন দরকার সব কিছুই কিন্তু তিনি করবেন এবং এই অঞ্চলে দক্ষ জনগণ, দক্ষ জনগোষ্ঠী তিনি গড়ে তুলবেন। রুবাইদ, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। হবিগঞ্জ থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন। এবারে ভোটের মাঠের খবর জানতে নারায়ণগঞ্জে যেতে চাই। নারায়ণগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। সেখান থেকে গৌতম শাহ বাড়তি তথ্য নিয়ে যোগ দিয়েছেন। গৌতম, কখন নারায়ণগঞ্জে পৌঁছতে পারেন তারেক রহমান আর কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। আজ থেকে তো ভোটের মাঠে প্রচারণাও শুরু হয়েছে, সে খবরও দেবেন। নারায়ণগঞ্জের ২৫০০ এই জায়গাটিতেই আজ রাতে কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি এখানে আসবেন এবং সেই বিষয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির যারা রয়েছেন। আমরা যে বিষয়টি দেখেছি, এই যে পথসভার যে জনসভা স্থলটি প্রায় শ্বাস রব, প্রতিটি স্থানে আমরা যে ব্যানার ফেস্টুনে সয়লাভ হয়েছে এবং নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু তারা উদ্দীপনার মাধ্যমে তাদের যে দলীয় পতাকা রয়েছে ব্যানার ফেস্টুন নিয়ে আসতে শুরু করেছেন। বিভিন্ন বয়সের মানুষও কিন্তু এখানে আসছেন এবং আমরা যে বিষয়টি দেখেছি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা কিন্তু আসছেন। অনেকে দেখা যাচ্ছে দান মরিয়ে তারা কিন্তু শরীরে এখানে কিন্তু প্রতীক হিসাবে আসছেন। আমরা যে বিষয়টি দেখেছি এখানে যে আজকে যে নারায়ণগঞ্জের যে 5টি আসনের দেওয়ার কথা রয়েছে তারেক রহমান এবং এখানে তিনি এসে
বিশেষ বার্তা দিবেন বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। ইতিমধ্যে তিনি হবিগঞ্জ থেকে রওনা দিয়েছেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি নারায়ণগঞ্জে এই যে আয়োজন ঘিরে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আমাদের জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা বিএনপির যিনি রয়েছেন অধ্যাপক মামুন মামুন। এবং এক প্রকার উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে, উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু উচ্ছ্বাসিত উদ্ভাসিত আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে কিন্তু জেলা বিএনপির যারা রয়েছেন অধ্যাপক মামুন মামুনের নেতৃত্বে ব্যাপক সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে কিন্তু সমাবেশের স্থলে আসছেন এবং তারা কিন্তু এখানে বিশেষভাবে স্লোগান দিচ্ছেন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি। এবং সেই সাথে মঞ্চ কিন্তু তৈরি হয়েছে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যে শ্বাস রব পালন করছেন এবং এক পলক তারেক রহমানকে দেখার অপেক্ষায় রয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের পথসভার সর্বশেষ তথ্য। গৌতম স্যার নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমার সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী 891 জন, তাদের মধ্যে 100 কোটির মালিক 27 জন প্রার্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির করা নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে এই সংস্থাটি। প্রতিবেদনে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1981 জন। এর মধ্যে 48% বেশি প্রার্থীর মূল পেশা ব্যবসা। রাজনৈতিক পেশাকে মূল পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র 1.56% প্রার্থী। নির্বাচন ঘটিত শেষ হওয়ার পরেও কিন্তু কারো বিরুদ্ধে যদি মিথ্যা তথ্য বা তথ্য গোপনের তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু প্রার্থিতা বাতিল হতে পারে নির্বাচনের পরেও আইনগতভাবে। এই ভূমিকাগুলো আমাদের 3টি প্রতিষ্ঠান যদি যথাযথ পালন করে তাহলে এই যে হলফনামার তথ্যের যথার্থতা আমরা পাবো বলে আমরা আশা করতে পারি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। পাশাপাশি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বল প্রয়োগ করবেন না বলেও আশ্বাস দেন এই প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় একথা উল্লেখ করেছেন ট্রাম্প। সেখানে ঘোষণা দেন ন্যাটোর মহাসচিবের সঙ্গে তার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। এই বৈঠকের উপর ভিত্তি করেই তারা গ্রিনল্যান্ডের বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি করছেন। শুক্রবার পর্দা নামছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দ্বাদশ আসরের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। টাকা দিতে পারবে না বলে বিপিএল শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজির মালিক। বাধ্য হয়ে দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে তারা। লিগ পর্বে পয়েন্ট টেবিলে 10 ম্যাচে 6 জয় দিয়ে টেবিলের 2 নম্বরে রয়েছে এই দলটি। এর আগে কখনো শিরোপা ঘরে তুলতে পারেনি চট্টগ্রাম। এবার তাদের লক্ষ্য শিরোপা জয়ের। অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকে দারুণ খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এই দলটি। লিগ পর্বে তারা টেবিল টপার। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নামিবিয়াকে 80 রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার 6-এ উঠেছে বাংলাদেশ। এ নিয়ে টানা 3 ম্যাচে জয় পেল টাইগ্রেসরা। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। সুপার 6-এর শীর্ষ 4-এ থাকলে জুনে ইংল্যান্ডে আসরে জায়গা করবে বাংলাদেশ নারী দল। নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়ার কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 144 রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ 27 রান করেছেন সোভনা মুস্তারি, 25 রান করেন ওপেনার দিলারা আক্তার। জবাবে 64 রানেই গুটিয়ে যায় নামিবিয়া। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। নিরাপত্তা ঝুঁকিতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, ক্রীড়া উপদেষ্টা। প্রচারণার প্রথম দিনে সারা দেশে উৎসবের আমেজ, বিজয়ী হতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা
891 জন, টিআইবির প্রতিবেদন। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।